হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 5th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 9-এ যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো যুদ্ধ বা যুদ্ধ কাকে বলে এবং যুদ্ধের প্রকারভেদগুলো কী রয়েছে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের 5th সেমিস্টারের মেজর পেপার যে 9 রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, এখানে তোমরা পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিক রয়েছে যুদ্ধ কাকে বলে এবং প্রকারভেদ সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যুদ্ধ কাকে বলে, ঠিক আছে, এবং এর মৌলিক ধারণা কি রয়েছে। ঠিক আছে, তো সশস্ত্র যুদ্ধ প্রথমে রয়েছে সশস্ত্র সংঘাত, যুদ্ধ বললাম, সশস্ত্র সংঘাত বলতে যুদ্ধ হলো রাষ্ট্র, সরকার, সমাজ বা সামরিক বাহিনীর মধ্যে পরিচালিত এক ধরনের তীব্র এবং সংগঠিত সশস্ত্র সংগ্রাম। ঠিক আছে, তো যে কোনো ধরনের সশস্ত্র সংগ্রাম সেটা রাষ্ট্রের মধ্যে হতে পারে, সরকার বা সমাজ বা সামরিক বাহিনীর মধ্যে হতে পারে। তো সামরিক বাহিনী, সরকার, সমাজ বা রাষ্ট্রের মধ্যে পরিচালিত এক ধরনের তীব্র এবং সংগঠিত যদি সশস্ত্র সংগ্রাম চালু হয় তাহলে কিন্তু আমরা সেটাকে যুদ্ধ বলে থাকবো। ঠিক আছে, তো রাজনীতির বিস্তার এখানে কি রয়েছে যে সামরিক দার্শনিক কার্ল ভন ক্লজউইভারের মতে যুদ্ধ হলো অন্য উপায়ে রাজনীতির ধারাবাহিকতা মাত্র। ঠিক আছে, যুদ্ধ শুধুমাত্র রাজনীতিরই একটা ধারাবাহিকতা, কিন্তু এটা হলো অন্য উপায় একটা। ঠিক আছে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ঠিক তাদের রাজনীতির যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাকে বজায় রাখারই একটা ধারণা মাত্র। ঠিক আছে, নেক্সট হলো সার্বভৌমত্ব এবং নিয়ন্ত্রণ। রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করা, ভূখণ্ড দখল করা বা নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধের উৎপত্তি হয়। ঠিক আছে, তো যুদ্ধের যে মূল উৎসটা আমরা দেখে নিব সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যকে বা রাজনৈতিক যে যতগুলো উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যকে অর্জন করা, নির্দিষ্ট ভূখণ্ডকে দখল করা এবং নিজস্ব বা যে সার্বভৌম ক্ষমতা রয়েছে সেই সার্বভৌম ক্ষমতা রক্ষার জন্য আমরা এই যুদ্ধের উৎপত্তি হয়ে থাকে। নেক্সট হলো এর প্রভাব। এতে নিয়মিত বা অনিয়মিত বাহিনীর অংশগ্রহণে ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোগত ধ্বংস ঘটে থাকে। ঠিক আছে, ধ্বংস সাধন ঘটে থাকে। তো এই যে যুদ্ধ হয়ে থাকে এই যুদ্ধের প্রভাবে সবথেকে বেশি তো যেটা হচ্ছে প্রাণহানি ঘটে এবং তার থেকে বেশি হলো যতগুলো ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, প্রাকৃতিক সম্পত্তি বলো বা সামাজিক সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং কাঠামোগত যতগুলো রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে যুদ্ধের প্রভাবে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ঘটে। নেক্সট হলো যুদ্ধের প্রধান কারণসমূহ, কী কী কারণে যুদ্ধ হতে পারে। তো প্রথমে একটা কারণ আমরা এখানে দেখে নিচ্ছি যেটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণ। তো ভূ রাজনৈতিক কারণ বলতে সীমান্ত বিরোধ বা কৌশলগত ভূখণ্ড দখল এবং বৈশ্বিক এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বজায় রাখার প্রতিদ্বন্দ্বিতা থেকে যুদ্ধের সূচনা হয়ে থাকে। তো প্রথম যে কারণটা এখানে বলা আছে ভূ রাজনৈতিক কারণ, সেটা হচ্ছে নিজের ভৌগোলিক সীমানা বৃদ্ধির ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ভূ দখল এবং আঞ্চলিক ক্ষমতা ভারসাম্য রক্ষা করার জন্য। ঠিক আছে, তো এই সমস্ত কারণে হচ্ছে প্রথম যে কারণটা এখানে বলা হয়েছে যুদ্ধের কারণের ক্ষেত্রে। নেক্সট হলো অর্থনৈতিক সম্পদ, যে খনিজ তেল, পানি, জমি এবং বিরল প্রকৃতির সম্পদের উপর একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা বাজার দখলের যে লড়াই, তো এই বাজার দখলের লড়াই বা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যুদ্ধ হয়ে থাকে। নেক্সট রয়েছে
আদর্শিক সংঘাত, যেখানে হচ্ছে রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, জাতীয়তাবাদ এবং পারস্পরিক চরম অবিশ্বাস থেকে উপজাতীয় বা আন্তর্জাতিক সংঘাতগুলো কিন্তু লেগে থাকে। ঠিক আছে, নেক্সট রয়েছে ঐতিহ্যবাহী যুদ্ধের প্রকারভেদ। তো ঐতিহ্যবাহী যুদ্ধের প্রকারভেদ, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যুদ্ধ আমরা এখানে দেখতে পারবো। তো প্রথমটা এখানে আমরা দেখে নিচ্ছি কি, সময়ের পরিধি, শক্তি এবং কৌশলের উপর ভিত্তি করে প্রধানত কিছু ভাগে যুদ্ধকে বিভক্ত করা হয়েছে। তো প্রথমটা হলো এখানে প্রথাগত যুদ্ধ। প্রথাগত যুদ্ধ বলতে দুটি সার্বভৌম রাষ্ট্রের উন্মুক্ত সশস্ত্র বাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ, দুটি আলাদা আলাদা শক্তির মধ্যে, ঠিক আছে, যখন সম্মুখে যুদ্ধ হয় সেটাকে আমরা বলবো প্রথাগত যুদ্ধ। যেমন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল, সেটা হলো দুটো আলাদা আলাদা শক্তির মাধ্যমে সশস্ত্র যুদ্ধ যেটা হয়েছিল, সেটা প্রথম প্রথাগত যুদ্ধ। নেক্সট হলো গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার যেটাকে বলা হয়। একই দেশের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, শক্তির ক্ষেত্রে বা শক্তির সশস্ত্র যে সংঘাত, সেটাকে আমরা বলবো গৃহযুদ্ধ। মানে একই ভৌগোলিক সীমানার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বলতে পারো, বা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হয়, সেটাকে আমরা গৃহযুদ্ধ বলে থাকি। নেক্সট হলো অসম এবং গরিলা যুদ্ধ, যেখানে দুর্বল শক্তি সরকারি সংঘাত এড়িয়ে চোরাগোস্তা আক্রমণ এবং হিট অ্যান্ড রান কৌশল ব্যবহার করে থাকে। ঠিক আছে, অসম এবং বহিরা যুদ্ধ বলতে বোঝা হচ্ছে দুর্বল যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেটা সরকারের বিরুদ্ধে বা সরকারের যতগুলো নীতি নির্ধারণ সেগুলো এড়িয়ে যেতে কি হয়, চোরাগুপ্ত আক্রমণ বা লুকিয়ে লুকিয়ে আক্রমণ করে বা হিট অ্যান্ড রান এই সমস্ত কৌশলগুলো ব্যবহার করে থাকে। নেক্সট হলো ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার। এখানে কি হয়েছে, দুটি বড় শক্তি সরাসরি যুদ্ধ না করে তৃতীয় কোনো রাষ্ট্র বা গোষ্ঠীকে ব্যবহার করে সংঘাত সৃষ্টি করে। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি ছায়া যুদ্ধ। মানে দুইটা গোষ্ঠী নিজেদের মধ্যে যুদ্ধ না করে মাঝখানে অন্য কোনো শক্তিকে সে কাজে লাগিয়ে নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থটাকে পূরণ করে থাকে। নেক্সট হলো আধুনিক যুদ্ধক্ষেত্র, যেখানে সাইবার বা হাইব্রিড কি রয়েছে, সাইবার যুদ্ধ বা হাইব্রিড যুদ্ধ। তো সাইবার যুদ্ধ বলতে এখানে বোঝানো হয়েছে একক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো, তারপরে আর্থিক খাত, বিদ্যুৎ ব্যবস্থা, সামরিক যোগাযোগ নেটওয়ার্ক বিকল করতে পরিচালিত যে ডিজিটাল বা কম্পিউটার কেন্দ্রিক আক্রমণ, তো এই আক্রমণকে বলা হয় সাইবার যুদ্ধ। ঠিক আছে, কম্পিউটার কেন্দ্রিক, ঠিক আছে, অন্য কোনো রাষ্ট্রের যতগুলো গোপন তথ্য রয়েছে সেই গোপন তথ্যকে সে নিজেদের গোপন তথ্যগুলোকে নিজেদের করে নেওয়ার জন্য, বা কি হয়েছে আর্থিক খাত বা বিদ্যুৎ যে ব্যবস্থা রয়েছে বা সামরিক যে সমস্ত যোগাযোগ রয়েছে, এই সমস্ত যোগাযোগগুলোকে আভ্যন্তরিক দিক থেকে অচল করে দেওয়ার যে প্রয়াস, সেটাকে আমরা এখানে সাইবার যুদ্ধ বা যেটা কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে, এটাকে আমরা বলবো সাইবার যুদ্ধ। এতে কোনো গোলা বারুদ ব্যবহার না করেই রাষ্ট্রকে অচল করে দেওয়া সম্ভব হয়, শুধুমাত্র কম্পিউটারের মাধ্যমে এই যুদ্ধ কিন্তু হয়ে থাকে, এখানে কোনো ধরনের অস্ত্রের কিন্তু ব্যবহার হয় না। ঠিক আছে, নেক্সট হলো হাইব্রিড যুদ্ধ, যেখানে সামাজিক মাধ্যম, ভুয়ো তথ্য প্রচার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তারপরে মনস্তাত্ত্বিক চাপ এবং গোপন সামরিক অভিযানের মাধ্যমে গঠিত বহুমুখী যুদ্ধ কৌশল, এতে শত্রুকে বাহ্যিক সংঘাত ছাড়াই ভেতর থেকে দুর্বল করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই যে হাইব্রিড যুদ্ধ হয় কি, এখানে ভুয়ো তথ্য প্রচারের মাধ্যমে, ঠিক আছে, ভুল তথ্য প্রচার করা হলো, বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভিন্ন অর্থনৈতিক কাজে তাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করে দেওয়া, তারপরে চাপ সৃষ্টি করা, গোপন সামরিক অভিযান করা, তো এই সমস্ত কারণে কি হয়, অপর শক্তিকে কিন্তু ধীরে ধীরে দুর্বল করে দেওয়ার যে যুদ্ধ, এটাকে বলা হয় হাইব্রিড যুদ্ধ। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।